12 তারিখে যদি আমরা ফেল করি তাহলে আমাদের জুলাই অভ্যুত্থান ফেল করেছে। 12 তারিখে যদি আমরা সত্যিকার অর্থে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন জাতিকে উপহার দিতে পারে এই সরকার, তাহলে সরকার যাই করেছে করেছে, কিন্তু মোটা দাগে সরকার সাকসেস আমি মনে করি। এটা নির্বাচন কমিশন তৈরি করবে, যিনি দায়িত্বে আছেন তিনি তৈরি করবেন। তার মানে উনি উনার দায়িত্ব পালন করতে পারছে না। তা আমরা এটাও বলেছি যে আপনি যদি না পারেন আপনি পদত্যাগ করেন, আমরা অন্য সরকার প্রধান দিব, যে উপদেষ্টারা পারছে না তাদেরকে অব্যাহতি দেন। কিন্তু সরকার আমাদের কোনো কথাই শুনে নাই। আরেক দিকে সরকার বলে আসছে যে আমাদেরকে জুলাই যোদ্ধারা নিয়োগ দিয়েছে। তা আপনারা কোন জুলাই যোদ্ধারা নিয়োগ দিয়েছে যাদের আপনি নিরাপত্তাই দিতে পারেন না? এই যে হাদি হত্যা যে হলো, তার এখন পর্যন্ত কয়জন আসামিকে ধরেছে, কি করেছে, এটাও আমাদের জন্য আমি মনে করি যে একটা সন্দেহের বীজ অনেক গভীরে, যে সত্যিকার অর্থে এখানে কি হয়েছে, যে সত্যিকার অর্থে এই গভর্নমেন্ট কতদিন রান করবে, বাংলাদেশে ইলেকশন হবে কি হবে না, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে কি হবে না। আমরা একটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম দীর্ঘদিন, একবারে সরকার শপথ নেওয়া থেকে শুরু করে তফসিল পর্যন্ত। তো পরবর্তীতে যখন নির্বাচনের তফসিল হয়েছে, আমরা আশার আলো দেখেছি, অনেকাংশে দেখেছি, এবং আমরা এই নির্বাচন কমিশনকে, এই সরকারকে বিশ্বাস করে আমরা সেই তফসিলে সাড়া দিয়েছি। প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের প্রার্থী দিয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে যে তফসিল দেওয়ার পর থেকে নির্বাচন কমিশনের ভূমিকা অনেকাংশে প্রশ্নবিদ্ধ। যে সত্যিকার অর্থে ধরেন আপনি প্রার্থীদের নিরাপত্তা তো আছেই, ভোটারদের নিরাপত্তা কে দিবে? ভোটারদেরও তো একটা নিরাপত্তা দিতে হবে। তারা যে দীর্ঘ 3টা বছর, 3টা টার্ম আপনার নির্বাচনে যায় নাই, যে বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা ছিল, নির্বাচন ছিল। তো সেখানে আমি যখন সিভিল ইলেকশন কমিশনের সাথে দেখা করেছি, গত আরো মনে হয় 2-3 মাস আগে হবে, তখন আমি ওনাকে বলেছি, দেখুন আপনি যে দায়িত্ব নিয়েছেন 5 তারিখের পরে, এই দায়িত্বটা হচ্ছে একটা জনগণের দায়িত্ব। এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে আপনি এমন একজন নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, যিনি আগামী দিনে বাংলাদেশ কোন পথে যাবে সেটা ঠিক করবে। তো এই যে জনগণ যে ভোট কেন্দ্রে যাচ্ছে না, ভোট কেন্দ্র বিমুখ, এই জনগণকে ভোট কেন্দ্রে নেওয়ার জন্য, জনগণের ভোটের, এই জনগণ তার ভোট দিতে পারে না, সঠিক অর্থে মতামত প্রকাশ করতে পারে নাই বিদায় 5ই আগস্ট হয়েছে বাংলাদেশে। এটা তো আপনারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে তো আপনারা প্রত্যেক জেলায় উপজেলায় আপনারা তো ক্যাম্পিং করতে হবে, জনগণকে বুঝাতে হবে যে তার সত্যিকার অর্থে ভোটের মূল্যটা কতটুকু, এবং সে যদি তার ভোট না দেয়, জোর করে কোনো প্রার্থী কোনো দল তার ভোট নেওয়ার অধিকার নাই। তো এটা নির্বাচন কমিশন কোনো ভূমিকা রাখে না। পাঁচটার ফল এখন কত পার্সেন্ট ভোটে সেখানে পড়বে, আমরা সেটা নিয়েও শঙ্কিত, যে সত্যিকার অর্থে আমরা যেভাবে চেয়েছি সেভাবে হচ্ছে না। কিন্তু এখনো সময় যে চলে গেছে তা না, সময় কিন্তু এখনো আছে। তা আমি মনে করি যে এখন থেকে যদি নির্বাচন কমিশন ধরেন অনেকাংশে যদি তার স্বচ্ছতার পরিচয় দেয়, নিরপেক্ষতার পরিচয় দেয়, তাহলে হয়তো আমরা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে পাবো 12 তারিখে। তো এখানে সরকারের আমি মনে করি যে অনেক বড় একটা ল্যাকিংস আছে। সেটা হচ্ছে আমরা সরকারকে বলে দিয়েছি যে আপনার এই এই উপদেষ্টা নির্বাচনের জন্য যোগ্য না, অর্থাৎ তাদের যদি উপদেষ্টা থাকে তাহলে আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন পাচ্ছি না। তো সেই একটা উপদেষ্টাকে পর্যন্ত চেঞ্জ করা হয় নাই। তো এজন্য আমরা মনে করি যে এখানে আসলে সরকারও কি করছে, নির্বাচন কমিশনও কি করছে, কিন্তু দিন শেষে আপনাকে তো একটা পয়েন্টে আসতে হবে যে সত্যিকার অর্থে আপনি যদি এখন নির্বাচন না দেন 2 মাস পরেও তো দিতে হবে, 4 মাস পরেও দিতে হবে, 1 বছর পরেও দিতে হবে। তাহলে আপনি এই যে এতটুকু সময় থেকেছেন, প্রায় 1.5 বছরের অধিক, তো এই সময় আপনি কি করেছেন? আপনি একটাই কাজ করেছেন, সেটা হচ্ছে আপনি সব দলকে নিয়ে সকাল বিকাল চা নাস্তা খেয়েছেন বসে, আলী রিয়াজের সেই কমিশনে বসে। আপনি সংস্কার করে ফেলবেন, এইডস পারস্পার সব করে ফেলবেন। আপনি কি করেছেন? আপনি তো কাজের কাজ কিছুই করতে পারেন নাই। তো পারে নাই কাজের কাজ কিছুই করতে, এজন্য কি আমাদের নির্বাচন হবে না? নির্বাচন থেমে থাকবে? এর জন্য তো রাজনৈতিক দলগুলো দেয় না। নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, এটা কে তৈরি করবে? এটা তো কোনো রাজনৈতিক দল তৈরি করবে না, এটা নির্বাচন কমিশন তৈরি করবে, যিনি দায়িত্বে আছেন তিনি তৈরি করবেন। তার মানে উনি উনার দায়িত্ব পালন করতে পারছে না। তা আমরা এটাও বলেছি যে আপনি যদি না পারেন আপনি পদত্যাগ করেন, আমরা অন্য সরকার প্রধান দিব, যে উপদেষ্টারা পারছে না তাদেরকে অব্যাহতি দেন। কিন্তু সরকার আমাদের কোনো কথাই শুনে নাই। আরেক দিকে সরকার বলে আসছে যে আমাদেরকে জুলাই যোদ্ধারা নিয়োগ দিয়েছে। তারপরে কোন জুলাই যোদ্ধারা নিয়োগ দিয়েছে যাদের আপনি নিরাপত্তাই দিতে পারেন না? এই যে হাদি হত্যা যে হলো, তার এখন পর্যন্ত কয়জন আসামিকে ধরেছে, কি করেছে, এটাও আমাদের জন্য আমি মনে করি যে একটা সন্দেহের বীজ অনেক গভীরে, যে সত্যিকার অর্থে এখানে কি হয়েছে। তো এটা এজন্য নির্বাচন কমিশনকে এখনো সময় আছে। নির্বাচন কমিশন যদি স্ট্রেট ফরওয়ার্ড না হয়, নির্বাচন কমিশন যদি নিরপেক্ষতার প্রমাণ না দিতে পারে, তাহলে আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য ধরেন 5 আগস্টে আমরা যা অর্জন করেছি, আমাদের সেই অর্জনটা না, আমাদের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ একটা ইলেকশন, সেটাই আমরা দেখতে চাচ্ছি। এখনো তো সময় চলে যায় না। আমি আবারও রিপিট করলাম যে 12 তারিখে আজকে পর্যন্ত যা কিছু হচ্ছে তা থেকে মনে হয় কিনা যে এই ধরনের
একটা কিছু করতে পারবে 12 তারিখে? না, 12 তারিখ নিয়ে আমরা এখন পর্যন্ত আশাবাদী যে সত্যিকার অর্থে আসলে এখনো সময় যায় নাই। যখন আপনি প্রচারণাটা শুরু হবে 22 জানুয়ারি থেকে, তো তখন থেকে নির্বাচন কমিশনের ভূমিকা কি, সরকারের ভূমিকা কি, প্রত্যেকটা প্রার্থী নিরাপদে তার প্রচারণা করতে পারছে কিনা, মানুষ সাড়া দিচ্ছে কিনা, জোর করে মিছিলে দিচ্ছে কিনা, কালো টাকার ব্যবহার কতটুকু, অস্ত্রের ব্যবহার কতটুকু, মূল সময় কিন্তু ওটুকুই। তো ওই সময়ের মধ্যে দেখুন আসলে এই আমাদের জুলাই অভ্যুত্থানটা যদি আপনি মোটা দাগে যদি সফলতা ব্যর্থতা বলেন, তাহলে সেটা 12ই ফেব্রুয়ারির উপর নির্ভর করছে। 12 তারিখে যদি আমরা ফেল করি তাহলে আমাদের জুলাই অভ্যুত্থান ফেল করেছে। 12 তারিখে যদি আমরা সত্যিকার অর্থে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন জাতিকে উপহার দিতে পারে এই সরকার, তাহলে সরকার যাই করেছে কিন্তু মোটা দাগে সরকার সাকসেস আমি মনে করি। কারণ আমাদের দীর্ঘ লড়াইটা ছিল কিন্তু গণতন্ত্রের বিরুদ্ধে ফ্যাসিজমের লড়াই। আমাদের দীর্ঘ লড়াইটা ছিল কিন্তু পরপর 3টা বিনা ভোটের নির্বাচনের বিরুদ্ধে গিয়ে আমরা অবাধ সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচনের জন্যই কিন্তু আমরা 5 তারিখে লড়াই করেছি। বাংলাদেশের আপনি যদি ইতিহাস দেখেন, 1970 সালে যখন ক্ষমতা হস্তান্তর করা হয় নাই, তখন কিন্তু 71 মহান মুক্তিযুদ্ধ হয়েছে। তো 12 তারিখে যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন না হয়, তাহলে আমাদের কোনো হতাশার কোনো কারণই নেই যে আমাদের বাংলাদেশটা আর কিছু হবে না। আমি শুধু এটা মনে করিয়ে দিতে চাচ্ছি যে পরপর 3টা বিনা ভোটের নির্বাচন করার কারণে একটা রেজিম কিন্তু দেশ থেকে পালিয়ে গিয়েছে। শুধু একজন দল না, ব্যক্তি না, পুরো রেজিমটা চেঞ্জ হয়ে গেছে। যে দল আপনার সেই 1967 সাল থেকে বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে ছিল, নেতৃত্ব দিয়ে আসছে, তারা মোটা দাগে ফেল করেছে কোথায়, তারা কেন পালিয়ে গিয়েছে? আপনি তো ছোট ছোট ধরেন একজন মানুষের জীবনের সফলতা ব্যর্থতা নিয়ে আপনি অনেকগুলো দিক বিশ্লেষণ করবেন, কিন্তু মোটা দাগে ফেল করেছে যখন মানুষের ভোটাধিকার হরণ করেছে, যখন বিনা ভোটে 3টা জাতীয় নির্বাচন করে ফেলেছে, তখন জনগণ ধরে নিয়েছে যে সে হচ্ছে আমাদের এনিমি। তা আমি মনে করি যে প্রফেসর মোহাম্মদ ইউনূস তার জীবনে যত অর্জনই করেছে, তিনি যদি একটা কেন 10টাও নোবেল প্রাইজ পায়, বাংলাদেশে যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয়, প্রফেসর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ফেল করেছে। অর্থাৎ জাতি তাকে ঘৃণা ভরে স্মরণ করবে। আর উনি যদি এই নির্বাচনটা করতে পারে, সত্যিকার অর্থে আপনার যারা দুষ্কৃতিকারী, রয়ের এজেন্ট এবং দিল্লির সাথে চোখে চোখ রেখে যে দেখুন বাংলাদেশে গণতন্ত্র হচ্ছে, বাংলাদেশে এত কিছুর বিরুদ্ধে, যেখানে আপনার এখনো পর্যন্ত আমি মনে করি প্রত্যেকটা ওয়ার্ড থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত আমি দোসররা এখনো বহাল তবিয়তে আছে, তো সেটাকে আপনি ওভারটেক করে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য একটা নির্বাচন যদি করতে পারেন, তাহলে আমরা মনে করবো যে প্রফেসর মোহাম্মদ ইউনূস ধরেন মোটা দাগে আপনার সাকসেস হয়েছে। কিন্তু এটা উনি কি পরিকল্পনার ভিত্তিতে উনি বলছেন, বারবারই কিন্তু উনি একটা কথা বলে আসছেন যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন হবে, স্বাধীনতার পরে এই নির্বাচন জাতি দেখে নাই। তা আমরাও সেটা দেখতে চাচ্ছি উনি কোন চমক নিয়ে আগাচ্ছে, কি করছে। তো এখানে আসলে সেনাবাহিনীর ভূমিকা, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা, বিশেষ করে আমরা এর আগে নির্বাচনগুলোতে ডিসি এবং এসপিদের যে ভূমিকা দেখেছি, সেই ভূমিকাকে ওভারটেক করে, তা আমার কাছে মনে হচ্ছে যে এই নির্বাচনকে কেন্দ্র করে যে যাই বলুক, জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। জনগণ ভোট দিতে পারবে এবং জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিবে, সে যেই হোক না কেন, XYZ। এটা আমরা এখন পর্যন্ত আশা রাখতে পারি প্রফেসর মোহাম্মদ ইউনূসের।